ভূমিতে বসবাস করা। বিচারের অভাবের কথা বলছিলেন, এরকম রামিসারা আওয়ামী লীগ আমলেও বিচারের জন্য কেঁদেছে, বিচার হয় নাই, অনেক অনেক ভুরি ভুরি মামলার কথা বলা যাবে। আমি বলবো না যে আওয়ামী লীগ আমলে দু চারটি ঘটনা ঘটেনি এ ধরনের আত্মতুষ্টিমূলক কথা আমি কখনোই বলবো না। আওয়ামী লীগ আমলে হয়েছে, কিন্তু এভাবে গণহারে ব্যাপক হারে এত ধর্ষণের শিকার স্বাধীনতার পরে আর কখনোই হয়নি। শুধু আওয়ামী লীগ আমল না, আগের বিএনপির আমলেও হয়নি, এরশাদ সাহেবের জামানাতেও হয়নি, কখনোই হয়নি। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে ধর্ষণের মহা উৎসব, নারীর যে নিরাপত্তাহীনতা, এত নিরাপত্তাহীন বাংলাদেশের স্বাধীনতার পরে কখনোই বাংলাদেশের নারীরা ছিল না। মাহমুদ স্বপন সাহেব, এটা না তথ্য প্রযুক্তির যুগ। মানুষ যদি 10 মিনিট তার ল্যাপটপে বসে, গুগল নিয়ে বসে, তাতে কিন্তু সবার আমলনামা বের হয়ে আসে। আপনি যে বললেন মাত্র 2 থেকে 3টা ঘটনা ঘটছে, 2-4টা ঘটনা ঘটছে, আপনি দেখবেন 2014 থেকে 2024 সাল আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট, যেটা জেডাই খান পান্না হচ্ছে এখন হেড করেন, সেই আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 2014 থেকে 2024 পর্যন্ত 5632টা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমি কিন্তু নারী বলি নাই, শিশু বলছি। যদি নারী সহ ধরা হয় সেই সংখ্যা 20,000-এর উপরে যাবে। 5632টা শিশুকে ধর্ষণের শিকার হয়েছে আওয়ামী লীগ আমলে মাত্র 10 বছরে, 2014 থেকে 2024 সাল পর্যন্ত। এবং এর মধ্যে হত্যা হয়েছে 300-র অধিক শিশুকে ধর্ষণের পরে। এবং আপনারা একদম স্পেসিফিকলি 10টা ঘটনা দেখাইতে পারবেন না যেই ঘটনাতে আপনারা বিচার করছেন। আর মাত্র ঘটনাটা ঘটছে গত সপ্তাহে, আর মাহমুদ স্বপন বলতেছেন যে বিচার হয় না, ট্যাগ মারি দিলেন। বিশ্বের অর্থনৈতিক অবস্থা কী অবস্থা দেখছেন? পাশের দেশ ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে পড়ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যায় যায় অবস্থা। এখন সারা বিশ্বের যে খারাপ অবস্থা, সেই সময় মাত্র 3 মাস হয় এই সরকার গঠন করছে, তার বিরুদ্ধে এই ধরনের আপনারা মানে বাইচালি মার্কার কথা বলেন। এত নির্লজ্জ মিথ্যা কথা বলে রাজনীতি করেন কীভাবে? লজ্জা হয় না আপনাদের? ন্যূনতম লজ্জা হয় না চাপাবাজি মারার? নিজেদের 2014 থেকে 24 পর্যন্ত 5632টা শিশুকে আপনারা ধর্ষণ করছেন আর হত্যা করছেন 300-র অধিক শিশুকে, সেটার বিচার 10টা দেখাইতে পারবেন না। আপনি এনে এসে বলতেছেন যে আপনাদের সময় 2-3টা ঘটছে। জামাতি ইসলামকে বলতেছি, জামাতি ইসলাম আপনারা যে এই যে আজকে র্যালি বার করছেন শুক্রবারে, কিসের র্যালি বার করছেন? রামিসার ঘটনা ঘটছে, রামিসার যে আসামি তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখন একটা বিচার করা হবে। আপনার শরিয়া মানে ফিল্ড ক্রিয়েট করতে চান? এই যে যেই আসামিটা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে সে জামাতের সাথে জড়িত। 1 মাসে 40টা মাদ্রাসায় শিশুদেরকে বলাৎকার করা হয়েছে। আপনারা কোনোদিন র্যালি বার করছেন এই শিশুদের বলাৎকারের বিরুদ্ধে? এখন র্যালি বার করে অস্থির করতেছেন দেশটাকে। হ্যাঁ, আমার কথা মনে হবে কি আমি বিএনপিপন্থী? আপনারা তো ট্যাগ মারা ওস্তাদ, বিশেষ করে আওয়ামী লীগের লোকরা তো কথায় কথায় সবাইকে ট্যাগ মারেন। আমি আওয়ামী লীগপন্থীও না, আমি বিএনপিপন্থী না, আমি জামাতপন্থীও না, কিন্তু বর্তমান বাস্তবতা বুঝতে হবে। এই বাস্তবতায় বিশ্বের অর্থনীতি যেখানে যা ঠেকছে, পুরো বিশ্ব যেখানে ডালমাটাল অবস্থা, সেই সময় দেশের ভিতরে এই ধরনের ইস্যুগুলো, এই জঘন্য ইস্যুগুলোকে নিয়ে আপনারা যদি রাজনীতি করেন, তাহলে না আপনাদের রাজনীতির লেজিটিমেসি হারা যায়। মাহমুদ স্বপন সাহেব, আপনারা এত বড় ঘটনা 5ই আগস্টের পরে এরকম লেজ তুলে পালানোর পরে তারপরে এসে এরকম নির্লজ্জ মিথ্যা কথা বলেন, আপনাদের লজ্জা লাগে না? এই যে স্বপন সাহেব, একটা আপনাদের আমলনামাটা দেখাই। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5632 জন শিশুকে, আমি বারবার বলছি শিশুকে ধর্ষণের শিকার হয়েছে, এবং এর মধ্যে অন্ততপক্ষে 300 জনের উপর শিশুকে হত্যা করা হয়েছে ধর্ষণ করার পরে। আমি কিন্তু নারীর কথা বলি না, যদি নারীর সংখ্যাও যোগ করা হয় সেটা 20,000-এর উপরে যাবে। এবং আপনারা 10টা এক্সাম্পল দেখাইতে পারবেন না যে আপনারা বিচার করছেন। দেখেন, 2015 সালে 388 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং 29 জনকে হত্যা করা হয়েছে। 2016 সালে 280 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 17 জনকে হত্যা করা হয়েছে। 2017 সালে 470 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 33 জনকে হত্যা করা হয়েছে। 2018 সালে 444 জনকে ধর্ষণ করা হয়েছে এবং 36 জনকে এর মধ্যে হত্যা করা হয়েছে। সবচেয়ে ম্যাসিভ আকার নিয়েছে 2019 সালে 986 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 56 জনকে হত্যা করা হয়েছে। 2020 সালে বাংলাদেশে রেকর্ড করছে শিশু ধর্ষণে, 1018 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 35 জনকে হত্যা করা হয়েছে। 2021 সালে 774 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং এর মধ্যে হত্যা করা হয়েছে 31 জনকে। 2022 সালে 561 জনকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে হত্যা হয়েছে 28 জন।
2023 সালে 389 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে হত্যা করা হয়েছে 24 জনকে। 2024 সালে 270 জনকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে হত্যা হয়েছে 27 জন। আর মাদ্রাসার ভাইয়েরা, এই যে জামাতে ইসলাম আপনারা যে র্যালি বার করছেন, আপনাদেরও একটা আমলনামাটা বলি। এক মাসে 2020 সালের নভেম্বর মাসে এক মাসে 40টা মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ঘটছে। তার মধ্যে 3 জন শিশুকে হত্যা করা হয়েছে মাদ্রাসায়। এমন ঘটনা ঘটছে যে মাদ্রাসার শিক্ষক একবার অ্যারেস্ট হয়েছে বলাৎকারে, তারপরে সে জামিনে বের হয়ে আরও 2 জনকে বলাৎকার করছে, এবং এইটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে চেয়ারম্যান এবং অধ্যক্ষরা। ধর্ষণেই দেখেন, ধর্ষণের জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। এটা কবে? ইন্টারিম সরকারের আমলে 30শে আগস্ট 2025 সালে ইত্তেফাক এই রিপোর্টটা করছে। এইসব যে ঘটনা বাংলাদেশে মাদ্রাসায় ঘটতেছে তা না, এই একই ঘটনা কিন্তু আশ্রমগুলোতে ঘটে। একই ঘটনাগুলো ঘটে হচ্ছে গির্জাগুলোতে, যে ডরমেটরি আছে সেখানেও শিশুদেরকে উপর যৌন নির্যাতন করা হয়। পাশের দেশ ভারতেও আশ্রমগুলোতে এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল। আমি বলতেছি না এগুলোকে লেজিটিমেট করার জন্য বা এগুলোকে হালকাভাবে দেখার জন্য। মূল ঘটনাটা হচ্ছে কি জানেন, আমাদের ব্লাইন্ড ফেথ, আমাদের ওই মাদ্রাসাগুলোতে, তারপরে আশ্রমগুলোতে আসলে ধর্মের নামে যে এক ধরনের অন্ধ ধর্ম শেখানো হয়। সেই কারণে এই বাচ্চাগুলোকেও দেখা যায় যে এরা সব কিছু সঠিক ঘটনা বলে, তাদের উপর যে যৌন নির্যাতন হয় সেই ঘটনাগুলো কিন্তু এসে বলে না। এবং এই বাচ্চাদের তারাও একদম অন্ধ বিশ্বাস করে তাদের হুজুরদের কাছে বা আশ্রমের পুরোহিতদের কাছে বাচ্চাদেরকে রেখে আসে। এইটা একটা বড় কারণ বলতেছে হচ্ছে এই সমাজবিজ্ঞানীরা আরও বলতেছে যে এই মাদ্রাসা বা আশ্রমগুলো আইসোলেটেড থাকে, এগুলোতে সাধারণ মানুষের যাতায়াত কম থাকে। এই সুযোগটা ব্যবহার করে এই হুজুরেরা, তারপরে পুরোহিতেরা। আরেকটা বিষয় কি, পলিটিক্যাল দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা ভারতের বিজেপি, কংগ্রেস, এরাও এই বিষয়ে বেশি একটা আওয়াজ তোলে না। এই সুযোগটা নেয় হচ্ছে হুজুররা, এই সুযোগটা নেয় আশ্রমের পুরোহিতরা। এই কারণেই শিশুদের উপর যৌন নির্যাতন হচ্ছে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। এছাড়াও আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে সামাজিক অবস্থান এবং ভারতের, আমরা হয় কি, আমি এর আগেও বলছি, আমরা না আসলে মানে ধর্ষণকারীকে তৈরি করার পিছনে আমরা নিজেরাও জড়িত, খুব ভালোভাবে জড়িত। আমরা নিজেরা কিন্তু ক্ষমা করার জায়গায় নাই। এবার আসি বিএনপি সরকারকে নিয়ে। বর্তমান মাত্র 3 মাস হয়েছে, তাই আপনাদেরকে নিয়ে আসলে কিছু বলতে এখন মায়া লাগতেছে যে না, মাত্র তো 3টা মাস হয়েছিল, কিন্তু কিছু বিষয়ে সাবধান করে দিই। কিছু বিষয় কি দেখেন, ইন্টারিম সরকারের সময় মব হয়েছে, জঘন্যভাবে মব হয়েছে, এবং ইন্টারিম সময় দেখা গেছে অতি তুচ্ছ ঘটনায় মানুষকে হত্যা করে ফেলছে, এবং অনেক ধরনের বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল আইন শৃঙ্খলার। এবং একটা ইয়াকে রাখছিল, প্রেস উইংয়ের একজনকে রাখছিল, ডাস্টবিন শফিক নামে, এখন সবাই তাকে চেনে। সে দেখা যেত দুনিয়ার আলতু ফালতু বা আওয়ামী লীগের নামে কাউ করা, এটা ছাড়া আর কোনো তথ্যভিত্তিক সে কোনো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার কাজ করেনি। একই কাজ করতেছেন কিন্তু বিএনপি সরকারের যে তথ্যমন্ত্রী আছে, বিএনপি সরকারের যে তথ্য উপদেষ্টা বসাইছেন, এগুলোদের কাজ কি? এদের কাজটা কি? দেশে এখন যে এই যে রামিসার মতন ঘটনাগুলো ঘটতেছে, আরও বেশ কয়েকটা জায়গায় যে ঘটছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এগুলো জাতির সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবে কে? আমরা? আপনারা ওই যে ইনটাইম সরকারে একটা ইউনুস ছিল, মুখের মধ্যে কলা গাছ ঢুকে রাখতো, কোনো কথা বলতো না, এবং তার একটা স্টুপিড একটা ইয়া রাখছিল, মানে তথ্য দায়িত্ব দেওয়া ছিল ইন্টারমিডিয়েট। সে হচ্ছে প্রেস সচিব, সে হচ্ছে দুনিয়ার আলতু ফালতু কথা, আওয়ামী লীগ করছে কি, হ্যান ত্যান বাং চং, তার মধ্যে ডাস্টবিন নিয়ে দৌড়াদৌড়ি, তার নামই হয়ে গেছে ডাস্টবিন। এই সেম কাজটা কিন্তু বিএনপি এখন করতেছেন। একদম চুপ মারি বসে থাকেন। আপনাদের তথ্যমন্ত্রী করে কি? আপনাদের তথ্য উপদেষ্টা করে কি? আপনারা প্রেস কনফারেন্স প্রতিদিন করেন না কেন? দেশের বর্তমান অবস্থা নিয়ে প্রতিদিন একবার প্রেস ব্রিফিংয়ে আসে না কেন? আজকে এই যে রামিসার ছেলে, যে অপরাধী আসামি, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, বর্তমান অবস্থাটা কি, এবং চার্জশিট কতদূর আগাইছে, চার্জশিট দিছে কি না, এগুলো বিষয়ে আপনাদেরকে কে বলবে? আপনারা এই ইউনুস যেমন মুখের মধ্যে কলা গাছ নিয়ে বসে রাখতো, আপনাদের এই তথ্য উপদেষ্টা, আপনাদের তথ্যমন্ত্রী, এরাও একই কাজ করতেছে। তাহলে দেশটার মধ্যে একটা অস্থির অরাজকতা তৈরি হবে, যে সে দায়িত্ব কে নিবে? আপনারাই নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলতেছি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা এখন পর্যন্ত অনেকটাই ভদ্র এবং ভালো লাগতেছে। সাধারণ মানুষ এটাকে পছন্দ করতেছে যে আপনার মধ্যে ঔদ্ধত্য নাই, কিন্তু আপনি সব কিছুকে ওভারলুক করার বিষয়টা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। আপনার তথ্যমন্ত্রীকে, আপনার তথ্য উপদেষ্টাকে কেন স্পেসিফিকলি বলতেছেন না যে প্রতিদিন সকালে অন্তপক্ষে 10 মিনিট প্রেস কনফারেন্স করে
বর্তমানে আপনাদের সরকারের বিভিন্ন ঘটনার কি অবস্থান, আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, এটা একটা শর্ট ব্রিফ দিলে সমস্যা কি? এই তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সকল দেশে এই ঘটনা ঘটে যে প্রতিদিন গভর্নমেন্টের পক্ষ থেকে একজন এসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানটা পরিষ্কার করে। আপনারা খুব ভালো কাজ করছেন, যে আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো কাজ করছে, যে রামিসাকে যে ধর্ষণ এবং হত্যা করছে, এই দুই আসামিকে, মহিলা এবং যে পুরুষ লোকটা, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, খুব ভালো। এখন চার্জশিটের দিকে মনোযোগ দেন, খুব ভালো করে চার্জশিট করেন যাতে এরা কোনোভাবে ছাড় না পায়, এবং খুব ভালোভাবে তদন্ত করার ব্যবস্থা করেন, এগুলো করেন, এবং এগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। আপনারা এগুলো না করে আপনারা চুপ মারি বসে থাকেন সব কিছু নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে, তারপরে দেশের এই ধরনের এই যে আরও 3-4টা ঘটনা ঘটছে শিশুদের ধর্ষণের শিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে সংবিধান নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে জামাতকে কাউন্টার দেওয়া নিয়ে, ওনার তো এগুলো কাজ নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কোনো বিষয় নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই কাজ আইন শৃঙ্খলা, এবং সেই বিষয়ে উনি স্পেসিফিক থাকবেন। উনি ওইটা বাদ দিয়ে বাকি দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলে, এমন কোনো বিষয় নাই ওইটা নিয়ে উনি কথা বলেন না, কিন্তু ওনার দায়িত্ব শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার, সেগুলো নিয়ে কোনো কথা বলতেছে না। তাহলে তো অস্থিরতা তৈরি হবে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন তৈরি হবে, মানুষ গুজব ছড়াবে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে, মানুষের কনফিডেন্স চলে যাবে আপনাদের উপর, এবং সর্বোপরি বাংলাদেশেরই ক্ষতি হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বড় একটা আন্দোলন অ্যাবজর্ব করার মতন অবস্থা নাই। এখন দেশে যদি যে কোনো কারণে অস্থিরতা তৈরি হয়, সেইটা হজম করার সক্ষমতা বাংলাদেশের নাই, বাংলাদেশের অর্থনীতির নাই। পুরো বিশ্ব অর্থনীতি এখন ঢালমাটাল অবস্থায়। এই সময় বাংলাদেশে নতুন করে আরেকটা আন্দোলন যদি চলে এই রামিসা কেন্দ্র করে, তখনকার কী অবস্থা হবে? রামিসার মতন জঘন্য বিষয়টা, সেন্সিটিভ বিষয়টাকে আপনারা চুপ মেরে মুখের মধ্যে কলা গাছ ঢুকায় বসে আছেন। আপনাদের এই যে তথ্য উপদেষ্টা রাখছেন, সে আসে দুনিয়ার বাইচালি কথাবার্তা বলে, কিন্তু স্পেসিফিক কথা বলে না। এবং বর্তমানে যেই ইস্যুটা নিয়ে বাংলাদেশের মানুষ অস্থির, সেই বিষয়ে সে কথা বলবে না। তথ্যমন্ত্রী একজন হয়েছেন, তাকে গত 3 মাসে সিন আউট, সে তার এলাকার কাজ নিয়ে আসে। কেন? তার কাজ তো প্রেস ব্রিফিং করা, তথ্য দেওয়া, তথ্য সুনিশ্চিত করা। তো এগুলোর দিকে যদি জনাব তারেক রহমান আপনি মনোযোগ না দেন, তাহলে কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে, এবং সর্বোপরি আপনাদেরও ক্ষতি হবে, এবং সাধারণ জনগণও কিন্তু আপনাদের সম্বন্ধে খারাপ ভাববে। এবং আপনাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন যে আইন শৃঙ্খলার প্রতি নজর দিতে। এরকম করে শিশুদেরকে ধর্ষণ কিন্তু মেনে নেওয়া সম্ভব না। শিশুদের বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। ওনাকে অবশ্যই এক্সাম্পল ক্রিয়েট করতে হবে ওনার মন্ত্রণালয়ে। উনি কোথায় কি সংবিধান পরিবর্তন, কে জামাতের কী বললো, এনসিপির কে বললো, এই আজে বাজে কথা নিয়ে ওনার কাজ কী? শুনেন, মন্ত্রী পরিষদে এইসব কথা বলার জন্য আরও লোক আছে, এলজিডি মন্ত্রী আছেন, আপনাদের নিজেদের দলের বিভিন্ন বড় বড় নেতা আছে, সেগুলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, এরা দুইজন কিন্তু ডেডিকেটেড টু মন্ত্রণালয়। এই অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে মনোযোগ না দিলে কখনোই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না কোনো বিষয়ে। এই জিনিসগুলো আশা করি মাথায় রাখবেন। নাহলে যে দেখেন আপনাদের পক্ষে কথা বলতে যায় আমাদের গায়ে ট্যাগ লাগে যে আমরা বিএনপিপন্থী হয়ে গেছি, কিন্তু আমরা আসলে মূলত এই দেশটাকে আরও অস্থির জায়গায় নিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি না যে এই দেশটা আরও অস্থির জায়গায় চলে যাক, সেই জন্য এইসব কথাবার্তা বলা।